আপনার বাড়িতে ব্লাড প্রেশার কিংবা সুগার মাপার যন্ত্র রয়েছে, সেখানে চেক করার পরেই আপনি অন্য কোথাও কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে যদি চেক করান, হতেও পারে দুটো আলাদা রিডিং পাবেন। আমাদের প্রতিনিধি শহরের এক নামী হসপিটালে গিয়ে তিনবার তিনটে আলাদা মেশিনে ব্লাড প্রেশার চেক করিয়েছেন। তিনবার তিনটে আলাদা রিডিং, কিন্তু কি করে, কেন এমনটা হচ্ছে? এটাই কি স্বাভাবিক? কোথায় গলদ রয়েছে? যতটুকু জানা যাচ্ছে যন্ত্রেই গলদ। সবিস্তারে দেখুন আজকের রিপোর্ট অফ পিট 24-এ। আমি পিও আপনার সঙ্গে, আমার সঙ্গে এক্সপার্ট ডক্টররা রয়েছেন, পরিচয় করব, কিন্তু কি ঘটেছে আগে দেখাবো। গলায় স্টেথোস্কোপ, টেবিলে স্ফিগমোম্যানোমিটার। কোনো ডাক্তারের চেম্বারে ঢুকলে এই ছবিটা ভীষণ কমন। নামটা শুনেছেন কি? আপনার অতি পরিচিত প্রেশার মাপার যন্ত্র। এই যন্ত্রেই প্রেশার মেপে খসখস করে প্রেসক্রিপশন লিখে দেন চিকিৎসকেরা। ওষুধ খাওয়া শুরু। কিন্তু আপনি জানেন কি, হয়তো অকারণেই খাচ্ছেন প্রেশারের ওষুধ। 12টা বাজছে আপনার শরীরের। দেখুন, ভালো করে দেখুন, তিনটি আলাদা আলাদা মেশিনে একই সময়ে একই অবস্থানে একই মানুষের প্রেশার মাপার পর রিডিংটা দেখুন। by 91. কত? 44 by 83. অবাক হচ্ছেন? হবেন না, এটাই বাস্তব। আসলে যন্ত্রেই গলদ। সুগার মাপার ক্ষেত্রেও একই ব্যাপার। একই সময়ে আলাদা আলাদা মেশিনে ভিন্ন রিডিং। আপনার প্রেশার বা সুগার স্বাভাবিক হলেও যন্ত্রের কল্যাণে রোগী হতে বেশি সময় লাগবে না। কিন্তু গলদটা কোথায়? যন্ত্রের ক্যালিব্রেশনে গলদ, প্রেশার মাপার মাত্রাতেই গলদ, পারদের মাত্রায় গলদ। ভারতে তৈরি অধিকাংশ মেশিন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্যারামিটার ব্যুরোর গাইডলাইন মেনে তৈরি হয় না বলে অভিযোগ। ইলেকট্রনিক্স যুগ অনেক দিকে এগিয়ে গিয়েছে, তো সেগুলোর পারফেকশন তো থাকেই ইলেকট্রনিক্সের, কিন্তু সেগুলো ক্যালিব্রেট করতে হয়। মাঝে মাঝেই তার আমার নিজের অবস্থানটা কোন জায়গায় আছে সেটা একটু চেকিং করে নিতে হয়, তার জন্য ক্যালিব্রেশন করা হয়। চিকিৎসা সংক্রান্ত কোনো সরঞ্জামের ক্যালিব্রেশন ঠিক করে দেয় কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। এই সংস্থার দাবি, স্ফিগমোম্যানোমিটার যন্ত্রে ক্যালিব্রেশনে গন্ডগোল থাকলে প্রেশারের মাত্রা 10 পয়েন্ট বেশি বা কম হতেই পারে। আর এখানেই বিপদ। রোগ নির্ণয়ের ক্ষেত্রে হতে পারে বড় সমস্যা। যিনি রোগী নন তিনি হয়ে যান রোগী, আবার যিনি রোগী ওষুধ না খেয়ে বেড়ে যায় তার রোগের মাত্রা। যন্ত্রের এই গলদের কথা স্বীকারও করে নিয়েছেন চিকিৎসকেরা। এই ধরনের অভিজ্ঞতা সম্মুখীন প্রায় আর কি আমাকে পেশেন্ট বলেন আর কি, যে ডাক্তারবাবু আমার এই ধরনের বিপি ওষুধ খাচ্ছি। তখন আমি জিজ্ঞেস করি তাকে যে আপনি কোন মেশিনে বিপি দেখিয়েছেন, কি ধরনের মেশিন, কাকে দিয়ে দেখিয়েছেন। যন্ত্রের সাহায্য নিয়ে আমরা দেখি। অনেক সময় আমরা ক্রিটিক্যাল পেশেন্ট, যে সমস্ত আইসিইউতে ভীষণ যার বিপি হয়তো পাওয়া যাচ্ছে না বা ক্রিটিক্যাল ইল পেশেন্ট, তার ক্ষেত্রে আমরা আর্টেরিয়াল লাইন করে বিপি দেখি। চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে দিন দিন, আধুনিক যন্ত্রের ব্যবহারও বাড়ছে। কিন্তু আগে যন্ত্রের চিকিৎসা হলে তবেই শরীরের চিকিৎসা ঠিক হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অত্যন্ত বিভ্রান্তিকর, কোনো সংশয় নেই, আপনিও নিশ্চয়ই বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু আপনার বিভ্রান্তি কাটাতেই তো আমাদের এক্সপার্ট ডক্টররা এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন। ডক্টর রাজীব শীল, মেডিসিন বিশেষজ্ঞ, এবং ডক্টর রাহুল জৈন, আরও একজন মেডিসিন বিশেষজ্ঞ। এদের প্রশ্ন করতে পারেন 223424243912 এই দুটো নাম্বারে। আমি প্রথমে ডক্টর শীলের কাছে আসবো। যে পরিস্থিতি আমরা দেখলাম সাধারণ মানুষ হিসেবে খুব বিভ্রান্তিকর, আমরা কি করব? প্রথম কথা বলি যে ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে যে কথা হচ্ছে, এটা ঠিক। It has to be first calibrated, it has to be maintained, it has to be আমাকে পেশেন্টকে অ্যাসিওরেন্স দিতে হবে দিস ইজ দ্য মেশিন হুইচ ইজ রাইট। হাউ? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি বিশ্বাস করব কোনটাকে? হাউ? আমি যদি বলি যে যেটা আমি দেখেছি, আমার যে ব্লাড প্রেশার মেশিন আছে, আমি চেম্বারে বসে যখন মেশিনে দেখি, তখন আমার যে মেশিন, ইট ইজ অফকোর্স জার্মান মেড, অ্যান্ড বছরে একবার আমি সেটা ক্যালিব্রেটেড করাই বিদেশে গিয়ে। আমার ওই মেশিনটা নিয়ে গিয়ে ওরা করে দেয়। ইট টেক্স
ওখানে তো ওরকম আমার মেশিন দিয়ে তো ব্লাড প্রেশার দেখতে হয় না, ওরা করে দেয় উইদিন 24 আউট 48 আওয়ার্সের মধ্যে আমাকে দিয়ে দেয়। এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একটা মেশিনে, আর যখন এইরকম একজন এসছেন, কেউ একটা ব্লাড প্রেশার বেশি বলছে, স্যার আমার বাড়ির মেশিনে আসছে 120-80, হ্যাঁ আপনার মেশিন বলছে যে 150-90, এক্স্যাক্টলি। দ্যাট ইজ এ লট অফ ডিফারেন্স। সো তখন তো আমাদের ভাবতেই হবে যে চিকিৎসা করব কি করব না। একদম একদম। তো সেখানে আমি বলি বাড়ির মেশিনটাকে আমার কাছে নিয়ে আসুন। আমি সেই বাড়ির মেশিনটাকে নিয়ে এসে আমার সামনে তাকে বসিয়ে যেভাবে প্রপারলি দেখা হয়, সেটা আজকাল যে ডিজিটাল বেরিয়েছে, যেভাবে দেখা হয় দেখে তারপরে আমি নিজেরটা দেখি। প্রথমে আমি নিজে দেখি আমার মেশিনে, তারপরে সেটাতে দিই ওর তার মেশিনে, পেশেন্টের মেশিনে দেখি। আমি যদি দেখি যে 5 মিলিমিটার মতো যদি তফাৎ হয়, তাহলে কিন্তু আমি বারবার দেখি। এবং তখন একটা অ্যাভারেজ যদি 5-এর বেশি হয়, যদি 10-এর বেশি হয়, তখন কিন্তু আমি বলি মেশিনের গন্ডগোল আছে আপনার। তখন তাকে বলি যে এই মেশিনে আপনি ব্লাড প্রেশারটা দেখবেন না, যদি দেখান তো এই কোম্পানির কাছে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি এটাকে ক্যালিব্রেট করা মানে কি সেটা আপনাদের জানাবো, কিন্তু তার আগে টেলিফোনে কেউ এসে গিয়েছেন ইতিমধ্যেই। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সুব্রত গুহ বলছি, কুদঘাট ব্যানার্জি পাড়া থেকে। বলুন। বলছি যে আমরা যে দেখছি আপনাদের টিভিতে, এই যে আমাদের এই যে প্রেশার মাপার ব্যাপারটা, আমরা তো নির্ভর করব ডাক্তার বাবুদের ওপরে। এখন সেখানেই যদি গলদ থাকে তাহলে আমরা যাবোটা কোথায় বলুন তো? ঠিকই, দুশ্চিন্তা করবেন না, আমি এটুকু বলেই আপনার ফোন কাটছি, উত্তর পাবেন আপনার প্রশ্নের। আর কে রয়েছেন? হ্যাঁ, কসবা থেকে কল্পতরু মণ্ডল। বলুন। হ্যাঁ, আমরা একটু আপনি যে জিনিস দেখাচ্ছেন একটু অবাক, মানে এ তো আইডিয়াই ছিল না যে এইরকম হতে পারে। তাই এর থেকে বেরোবার কি রাস্তা যদি একটু গুছিয়ে ডাক্তারবাবু আমাদের বলেন, তাহলে আমরা একটু আরো সাহস পাই এবং আরো ভালোভাবে সুস্থ জীবনযাপন করতে পারি, তাই নয় কি? নিশ্চয়ই, শুনতে থাকুন, উত্তর অবশ্যই পাবেন। সমস্ত কনফিউশন কাটাতেই তো প্রোগ্রাম। আমি ডক্টর জৈনের কাছে আসবো। এই যে ক্যালিব্রেশন করা দরকার, বাড়িতে যে মেশিনটা রয়েছে সেটারও সব মেশিনেরই, সেটা কি ক্যালিব্রেশন মানে কি? আচ্ছা, ক্যালিব্রেশন এখানে অনেক কিছু ব্যাপার আছে। সব সময় যে একটা মেশিন দিয়ে মাপবেন যে সব সময় অ্যাকুরেট রিডিং হবে আর নিয়ার অ্যাকুরেট রিডিং হবে, সেটা ঠিক না। যেটা খুব প্রয়োজন হচ্ছে যে আমাদের দেশে ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস আছে, BIS, আর প্রত্যেক জিনিসের একটা স্ট্যান্ডার্ড হিসেবে তৈরি করা উচিত। যেমনি প্রেশার কুকার আপনি যদি উল্টো করে দেখেন তাহলে ISI মার্ক আছে, ইভেন ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা ISI মার্ক আছে। তো সেই স্ট্যান্ডার্ডস অনুযায়ী যদি জিনিসটা ইনস্ট্রুমেন্টটা তৈরি হয় তাহলে অনেক অ্যাকুরেট হবে। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা কি বলি, আমরা বলি যে রিলায়েবিলিটি, রিপ্রোডিউসিবিলিটি মানে যে একবার আমি ব্লাড প্রেশার মাপলাম 120/80 পাচ্ছি, আরেকজন এসে সেম মেশিন নিয়ে যদি মাপে তাহলে 120/80 আসার কথা। যে যদি আর যদি 3বার মাপতে গেলে আলাদা আলাদা রিডিং হয়, একটু ফিজিওলজিক্যাল ভেরিয়েবলস একটু এদিক ওদিক হয়। কিন্তু যদি খুব ওয়াইড ভেরিয়েশন যদি হয়, কিংবা একটা মেশিনে 120/80, একটাতে 130/90, একটাতে 100/60, যেটা কমনলি দেখা যায়, এগুলো হচ্ছে ইনফিরিয়র কোয়ালিটি মেশিনের জন্য, মানে মেশিনের গলদ। এবার এই মেশিনের গলদের মধ্যে 4টে মেশিন 4 রকম দেখাচ্ছে, আমি কোনটাকে বিশ্বাস করে ওষুধ খাবো? কোনটাই আমার নরমাল এলো, কোনটাই আমার হাই প্রেশার। ক্যালিব্রেশন ভীষণ প্রয়োজন। দেখুন, আই এম অলসো ভেরি পার্শিয়াল টুয়ার্ডস জার্মান ইনস্ট্রুমেন্টস, বলা উচিত নয়, কিন্তু জার্মান ইনস্ট্রুমেন্ট গুলো ভীষণ অ্যাকুরেট হয়। আমি দেখেছি। সেটা আপনারা ডক্টর, আপনারা গিয়ে, যেমন উনি বললেন আমি বিদেশে গিয়ে ক্যালিব্রেশন করিয়ে আসি, মানে নরমাল একজন সাধারণ লেম্যানের পক্ষে তো সেটা সম্ভব নয়। তিনি জানেনও না কোথায় গিয়ে ক্যালিব্রেশন করা যায়। এটা তো ডাক্তার যিনি সেই মেশিনে ব্লাড প্রেশার দেখবেন, তার যে মেশিন আছে বা হসপিটালে যে মেশিন আছে, সেই মেশিনগুলোকে ক্যালিব্রেশন করাতেই হবে বছরে 1 থেকে 2বার। বাড়িতে যারা ব্যবহার করেন সেই বাড়ির মেশিনগুলোর কি হবে তাহলে? ভীষণ ইনঅ্যাকুরেট, সেইটাই ভেরি ইনঅ্যাকুরেট। বাড়িতে মাপা উচিতই নয়, সুগারও বাড়িতে চেক করব না, প্রেসারও নয়। না, একদমই সে কথা বলি না, কিন্তু মাপা তো দরকারি। তার কারণ আমি তাহলে আমি যেমন একটা পেশেন্টকে হঠাৎ আজকে প্রথমবার দেখছি, তার ব্লাড প্রেশার, তার কোনো ব্লাড প্রেশারের হিস্ট্রি নেই, আমি তাকে দেখলাম এক ধরনের ব্লাড প্রেশার, তাকে আমি বেশি ব্লাড প্রেশার 150/100,
সিস্টোলিক 150, তলারটা ডায়াস্টোলিক 100। কিন্তু আমি যে তাকে দেখেই তার কোনো সাইন্স নেই, কোনো সিমটমস নেই, তার কোনো হিস্ট্রি নেই, ফ্যামিলি হিস্ট্রি পর্যন্ত নেই, কিন্তু তার বেশি, তাকে আমি 10 তখনই মিনিট পরে recheck করার প্রয়োজন না, হয়। তখনই আমি তাকে 10 মিনিট পরে তাকে চুপচাপ বসিয়ে তাকে আমি আবার দেখব, আবার বাঁ হাত ডান হাত শুইয়ে দাঁড়িয়ে বসিয়ে সবভাবে দেখব। মানে অন্যান্য সিমটম গুলো সেক্ষেত্রে খুব ভ্যালুয়েবল হয়ে না, যায়। ব্লাড প্রেশার আমি বলছি, ব্লাড প্রেশার ওই একই ইনস্ট্রুমেন্টটা আমি তখন মাপছি। এইবারে দেখে যদি দেখি যে হ্যাঁ বেশির দিকে আছে, আমি তাকে একটা চার্ট করে দিই, নিজে হাতে একটা চার্ট করি। মর্নিং অ্যান্ড ইভিনিং ব্লাড প্রেশার দেখবে, রোজ সকালবেলা, অফিস বেরোবার আগে একবার, বাড়িতে অফিস থেকে বাড়িতে ফিরে আর একবার। 5 দিন আমরা একটা অ্যাভারেজ একটা দেখি। বুঝতে পেরেছি। হ্যাঁ, সেখান থেকে ওই এবং ডিফারেন্সটা কত এইবারে- ঘন ঘন এবারে হচ্ছে। কি আমি করি? আবার আসবো ডক্টর সি, টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন হ্যাঁ, কুচবিহার থেকে মিলন গান্ধী বর্মন বলছি। বলুন। আচ্ছা, আমার মার হচ্ছে 8 বছর থেকে প্রেশারের ওষুধ খাচ্ছে, হুম, এটা কি খাওয়ার ঠিক সঠিক হবে? শুনতে থাকুন। আর কি রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, বলুন। আমি বেলুর থেকে প্রদীপ দেব। হুম, এই এখন অনেক স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট আছে যে 400 টাকা 500 টাকা, তাদের যে প্রেশার মেশিন যে আপনারা বললেন ক্যালিব্রেশন করার জন্য, এই ক্যালিব্রেশন তো কেউ করে না, কিন্তু তারা ফিসটা কিন্তু 400 টাকা 500 টাকা মানে যা যেরকম রেট নেয়, কিন্তু সেখানে তো তাদের ফ্লেক্সিবল প্রেশার, কারোর নর্মাল দেখাচ্ছে, কারোর হাই দেখাচ্ছে। এই যে ডাক্তারদের, তাদের যে বিভিন্ন নামি নামি যে শহরে বড় বড় ডাক্তার যারা আছেন, ডাক্তারবাবু যারা আছেন, তাদেরকে একটুখানি বলুন যে এই ক্যালিব্রেশন কিছু একটা করে। নিশ্চয়ই ডাক্তারদের আপনি যে দাবিটা করছেন, তারা ফিস নেন কিন্তু ক্যালিব্রেশন করান না, সেটাই বা কিসের ভিত্তিতে করছেন? হতে পারে তারা করান, আবার হতেও পারে যে আপনার অভিযোগ সত্যি। সুতরাং আমরা অবশ্যই আমাদের জানা এবং পরিচিত যে চিকিৎসকের কাছে আপনি যান, ভরসা তো তার উপর করতেই হবে।